শুরুতে একটা জাহাজ দেখা যায় যেটা সমুদ্রে আটকে আছে। সেই জাহাজের ক্যাপ্টেন আর তার সাথে লোকেরা যে কোনোভাবেই হোক জাহাজটিকে আবার সমুদ্রের পথে নিজেদের বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু ক্যাপ্টেন জানে যেটা প্রায় অসম্ভব। তবুও সে তার লোকদের সাহস হারাতে দেয় না। রাতের বেলা যখন সে দূরে তাকায় তখন সে আগুন জ্বলতে দেখে। সে কিছু লোক নিয়ে সেখানে পৌঁছায় আর দেখে যে ভিক্টর নামের এক লোক সেখানে আহত অবস্থায় পড়ে আছে। ভিক্টরের একটা পা নেই, সে নকল পা লাগিয়ে রেখেছে। তখনই হঠাৎ তারা বুঝতে পারে যে কেউ তাদের দিকে আসছে। তারা ভিক্টরকে নিয়ে নিজেদের জাহাজের দিকে ফিরতে শুরু করে, কিন্তু তখনই এক বিশাল আর ভয়ঙ্কর লোক তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ভয় পেয়ে ক্যাপ্টেন আর তার লোকেরা গুলি চালায়, কিন্তু ওই লোকটার কিছুই হয় না। সে উল্টো তাদের সবাইকে খুঁজে বাজেভাবে মারধর করে। সে জাহাজের উপর উঠে চিৎকার করে বলে যে ভিক্টর আমার শিকার, কিন্তু জাহাজের লোকেরা খুব শক্তিশালী গান দিয়ে তাকে ফায়ার করে নিচে ফেলে দেয়। নিচে পড়ে যাওয়ার পরেও সে মরে না, বরং আরও বেশি রেগে গিয়ে জাহাজটাই ভাঙতে শুরু করে। তখনই ক্যাপ্টেন বরফের উপর গুলি চালায় যেখানে ওই লোকটা দাঁড়িয়ে ছিল, আর সেই বরফটা ভেঙে যায়, যার ফলে লোকটা সোজা ঠান্ডা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর ভিক্টরের জ্ঞান ফিরে। তখন এই ভিক্টর বলতে থাকে যে ও মরে না, আমি তাকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে প্রতিবার ফিরে আসে। সে আরও বলে যদি সে আবার এখানে আসে তবে তোমরা আমাকে এই জাহাজ থেকে বাইরে ফেলে দিও, সে তোমাদের কিছু করবে না। এরপর ক্যাপ্টেন বলে ঠিক আছে, কিন্তু আমি আগে তোমার অতীত শুনতে চাই। তারপর ভিক্টর নিজের গল্প বলা শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমরা ভিক্টরের মাকে দেখি, যিনি একজন ধনী পরিবারের মেয়ে ছিলেন, আর সাথে আমরা ছোট ভিক্টরকেও দেখি। তারপর ভিক্টরের বাবা আলফন্সকেও দেখি, যিনি একজন খুব বিখ্যাত ডাক্তার। আলফন্স ভিক্টরের মাকে বিয়ে করেছিল শুধুমাত্র টাকার জন্য। এখানে আরেকটা বিষয় সামনে আসে, আলফন্স ভিক্টরকে বা তার মা কাউকেই পছন্দ করতো না, কারণ দুজনের চুল কালো ছিল। ভিক্টরের মা ক্যারোলিন সেই সময় প্রেগনেন্ট ছিল। আলফন্সের ব্যাপারে একটা ভালো বিষয় ছিল, দুনিয়ার সব থেকে বিখ্যাত ডাক্তারদের মধ্যে একজন ছিল। সে মানুষের শরীর সম্পর্কে অনেক কিছু জানতো, আর সেই সব বিষয় সে ভিক্টরকেও শেখাতো। ভিক্টরের সবকিছু মনোযোগ দিয়ে শিখতে থাকে, কিন্তু যদি ভিক্টর কখনো ভুল উত্তর দিত তবে আলফন্স তাকে লাঠি দিয়ে পেটাতো। একদিন ভিক্টর তার মায়ের সাথে খেলছিল, তখনই তার মায়ের খুব জোরে ব্যথা শুরু হয়। তিনি লেবার পেইনে ছিলেন। আলফন্স সাথে সাথে তাকে ডেলিভারির জন্য ভেতরে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে জানা যায় যে ক্যারোলিন সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। ভিক্টর তার মায়ের মৃত্যুতে খুব কষ্ট পায়, কিন্তু মারা যাওয়ার আগে ক্যারোলিন এক ছেলের জন্ম দেয়। সে বাচ্চার নাম রাখা হয় উইলিয়াম। আলফন্স বলে উইলিয়াম আমার ছেলে। আলফন্স তার ছোট ছেলে উইলিয়ামকে খুব ভালোবাসে, কারণ তার চুলের রং একদম তার মতোই ছিল। একদিন ভিক্টর তার বাবাকে জিজ্ঞেস করে যে আপনি মাকে বাঁচাতে পারলেন না কেন? আলফন্স উত্তর দেয় মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। এই কথা শুনে ভিক্টরের মনে একটা জিদ চেপে যায় যে এখন আমি মানুষের শরীর সম্পর্কে সবকিছু শিখব আর জানবো যে মরা মানুষকে কিভাবে জ্যান্ত করা যায়। বর্তমানে ওই বিশাল লোকটা যে পানিতে পড়েছিল সে আবার জ্যান্ত হয়ে উপর উঠে আসে। এদিকে আমরা জানতে পারি যে কিছু বছর পর আলফন্সো মারা যায়। ভিক্টরের ছোট ভাই উইলিয়াম তখন অনেক ছোট, তাই ভিক্টর তাকে নিজের আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেয়। অনেক বছর পর আমরা বড় ভিক্টরকে দেখি, যে এখন এক আদালতের কোর্টরুমে দাঁড়িয়ে আছে। সেখানে হেনরিস নামের এক ব্যক্তি আছে যে তার রিসার্চে আগ্রহী। ভিক্টর সবার সামনে বলে আমি মানুষের শরীর সম্পর্কে সবকিছু জেনে গেছি, আর এখন আমি মরা মানুষকে জ্যান্ত করতে পারি। এটুকু বলে সে এক অসম্পূর্ণ লাশের শরীরে ব্যাটারির তার জুড়ে দেয় আর কারেন্টের শক দেয়। হঠাৎ ওই লাশটা নড়তে শুরু করে, তার মধ্যে প্রাণ চলে আসে। এটা দেখে সব লোক অবাক হয়ে যায়। ভিক্টর অনেক বছর রিসার্চের পর এই অসাধ্য সাধন করে, কিন্তু আদালতে বসে থাকা জাজ এসব দেখে বলে জীবন আর মরণ ঈশ্বরের হাতে, এ ধরনের এক্সপেরিমেন্ট করা পাপ। এ কথায় ভিক্টর খুব রেগে যায় আর বাড়ি ফিরে আসে। সেখানে তার সাথে দেখা করতে হেনরিচ আসে, যে তার সাথে কথা বলার চেষ্টা করে। আসলে ভিক্টরের ছোট ভাই উইলিয়াম এখন বড় হয়ে গেছে, আর সে এলিজাবেথ নামের এক মেয়ের প্রেমে পড়েছে। এলিজাবেথের আঙ্কেল হেনরিচি, যে এখন ভিক্টরের সামনে সত্যিটা তুলে ধরে। সে বলে তোমার এক্সপেরিমেন্ট আমি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। যদি তুমি চাও তবে আমি তোমাকে এক্সপেরিমেন্টের জন্য যত টাকা লাগবে তা দিব, কিন্তু একটা কথা দিতে হবে, যখনই আমার তোমাকে দরকার হবে তুমি আমাকে সাহায্য করবে। টাকার প্রয়োজনে ভিক্টরের কথায় রাজি হয়ে যায়। কোনো মরা মানুষের শরীরে প্রাণ দেয় তখন সে জ্যান্ত তো হয়, কিন্তু মাত্র কিছু মিনিটের জন্য। হেনরিচ বলে আমি তোমাকে যত সময় দরকার দেব, যাতে তুমি এটা জানতে পারো যে কোনো মানুষকে সবসময় জ্যান্ত কিভাবে রাখা যায়। পরের দিন ভিক্টর তার সব রিসার্চ ফাইল নিয়ে হেনরির কাছে আসে। যখন দুজনে কথা বলতে থাকে তখন একটা বিষয় জানা যায়, হেনরিচ আগে একজন ডাক্তার ছিল, আর তারও মানুষের শরীরের রহস্য জানার প্রতি ততটাই আগ্রহ যতটা ভিক্টরের আছে। কিছুক্ষণ পর ভিক্টরের ভাই উইলিয়াম সেখানে আসে, আর সে জানায় যে সে এলিজাবেথকে বিয়ে করতে চায়। কিন্তু যখন ভিক্টর এলিজাবেথকে দেখে তখন সে নিজেই তার প্রতি আকৃষ্ট হতে থাকে। এরপর সব লোক মিলে ভিক্টরের ওই নতুন এক্সপেরিমেন্টের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু এলিজাবেথ পরিষ্কার বলে দেয় মরা মানুষকে জ্যান্ত করে একটা পাগলামি। এটা শুনে ভিক্টরের কাছে কোনো উত্তর থাকে না। ভিক্টর সেখান থেকে চলে যায়। এখন আবার বর্তমানে ফিরে আসি। জাহাজে থাকা ক্যাপ্টেন আর তার লোকের এটা জেনে যায় যে যাকে তারা পানিতে ফেলে দিয়েছিল সেই লোকটা আবার জ্যান্ত হয়ে উপরে উঠে এসেছে।
এদিকে হেনরিচ ভিক্টরকে তার শহর থেকে দূরে এক পুরনো টাওয়ারের মতো ভাঙাচোরা দুর্গে নিয়ে যায়, যেখানে সে নিজের এক্সপেরিমেন্ট এগিয়ে নিয়ে যেতে পারবে। ভিক্টরের ভাই উইলিয়ামও তাদের সাথে আছে। ভিক্টরের কাছে এই জায়গাটা তার এক্সপেরিমেন্টের জন্য একদম পারফেক্ট মনে হয়, আর সে পুরোদমে কাজ শুরু করে দেয়। একদিন ভিক্টর কিছু জিনিস কিনতে মার্কেটে যায়, যেখানে তার নজর এলিজাবেথের উপর পড়ে, যে খুব শীঘ্রই উইলিয়ামকে বিয়ে করতে চলেছে। ভিক্টর তাকে দেখে পিছু পিছু চার্চ পর্যন্ত চলে যায়, যেখানে এলিজাবেথ বুঝতে পারে যে ভিক্টর তাকে ফলো করেছে। দুজনে এ নিয়ে হাসি ঠাট্টা করে, আর তারপর একসাথে ডিনার করতে বের হয়। তারা একে অপরের কাছে আসতে থাকে, আর ডিনারের পর নাচও করে। এরই মধ্যে ভিক্টর নিজের এক্সপেরিমেন্টের জন্য সব দরকারি জিনিস পেয়ে যায়। ওইদিকে উইলিয়ামের এ ব্যাপারে কোনো ধারণাই থাকে না যে ভিক্টর আর এলিজাবেথ একে অপরের সাথে দেখা করেছে। সে তো শুধু নিজের ভাইকে সাহায্য করায় ব্যস্ত। সে তার এক্সপেরিমেন্টের জন্য সব জিনিস তৈরি করছে। এই সময় হেনরিচ জানতে পারে যে ভিক্টর এলিজাবেথকে ভালোবেসে ফেলেছে। সে ভিক্টরকে ওয়ার্নিং দেয় যে তুমি যা করছো তা ভুল করছো, আগে নিজের এক্সপেরিমেন্ট শেষ করো। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর এলিজাবেথও সেখানে আসে, আর ভিক্টরকে বোঝানোর চেষ্টা করে তুমি যা করছো তা ঠিক না, আমি তোমার ভাই উইলিয়ামকে বিয়ে করতে চলেছি। এটা শুনে ভিক্টর ভেতর থেকে ভেঙে পড়ে। ভিক্টর খুব কষ্ট পায়, কিন্তু এরই মধ্যে তার এক্সপেরিমেন্ট অবশেষে সফল হয়ে যায়। এখন সেটা বুঝতে পেরেছে যে মরা শরীরে কিভাবে প্রাণ দেওয়া যায়। তারপরে সে এমন এক এলাকায় যায় যেখানে কিছুদিন আগে যুদ্ধ হয়েছিল, আর সেখানে পড়ে থাকা অনেক মরা শরীর এক জায়গায় করে ভিক্টরের লাশগুলো থেকে ভালো শরীরের অংশগুলো বের করে, কারো হার্ট, কারো হাত এবং কারো পা, আর সেগুলো জুড়ে সে একটা পুরো শরীর তৈরি করে ফেলে। এখন সে তার শেষ এক্সপেরিমেন্টের জন্য পুরোপুরি তৈরি হতে থাকে। তখনই বাইরে জোরে বিদ্যুৎ চমকানোর শব্দ হয়, আর ভিক্টর বুঝতে পারে যে এটাই সঠিক সময়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। সে দূরে হেনরিচের কাছে যায় আর জানতে পারে যে হেনরিচের ক্যান্সার হয়েছে, সেটাও লাস্ট স্টেজে। হেনরিচ এতদিন নিজের মাথায় উইক পরে এ কথা লুকিয়ে রেখেছিল, তাই ভিক্টর কখনো বুঝতে পারেনি। হেনরিচ বলে, আমি তোমার কাছে আগে একটা সাহায্য চেয়েছিলাম, এখন সেটার সময় এসে গেছে। আমি আর বেশি দিন বাঁচব না। যখন আমি মারা যাব তখন আমার ব্রেন আর হার্ট ওই শরীর দিয়ে আমাকে আবার জ্যান্ত করে দিও। ভিক্টর এটা শুনে চমকে যায়। সে বলে, এটা কিভাবে সম্ভব? আমি এখন এর উপায় জানি না, আর আপনার শরীরের ভেতরে সবকিছু অকেজো হয়ে গেছে। তারপরে সে টাওয়ারের উপরতলায় গিয়ে একটা ছোট টাওয়ার জোড়া লাগায়, যাতে বিজলির শক এক্সপেরিমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। তো সে দেখে হেনরিচ রেগে তার দিকে এগিয়ে আসছে। হেনরিচ তার হাতে এক্সপেরিমেন্টের জন্য দরকারি এক যন্ত্র ধরে বলে, যদি তুমি আমাকে এখনই জ্যান্ত না করো তবে আমি এটা নিচে ফেলে দিব। দুজনের মধ্যে ভয়ানক তর্ক আর ঝগড়া শুরু হয়। এই ঝগড়ার মধ্যেই হেনরিচের পা পিছলে সে উপর থেকে নিচে পড়ে যায়, আর সেখানে তার মৃত্যু ঘটে। ভিক্টর দৌড়ে নিচে যায়, কিন্তু যখন সে তাকে চেক করে তো সে জানতে পারে হেনরিচের ব্রেন পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তবুও তার এক্সপেরিমেন্টের জন্য যে গুরুত্বপূর্ণ যন্ত্রটা ছিল সেটা এখনও তার কাছে আছে। তাই ভিক্টর তার এক্সপেরিমেন্ট চালিয়ে যায়। সেই যন্ত্রটা উপরে লাগিয়ে দেয়, যাতে তার সব এনার্জি ব্যবহার করা যায়। যখনই সে যন্ত্রটার উপর বিজলির শক পড়ে, তখন সে বিজলির শক্তি সোজা গিয়ে ওই ডেড বডির উপর পড়ে, যাকে ভিক্টর তৈরি করেছিল। হঠাৎ ওই শরীরের ভেতরে হার্টবিট শুরু হয়ে যায়, কিন্তু শুরুতে ভিক্টর এটা বুঝতে পারে না। সে ভাবে যে তার এক্সপেরিমেন্ট আবার ব্যর্থ হয়েছে। সে মন খারাপ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন সকালে তার ঘুম ভাঙে তখন সে দেখে যে যেই মরা শরীরটাকে সে বানিয়েছিল এখন তাতে প্রাণ চলে এসেছে। সে তার খাটের পাশে দাঁড়িয়ে আছে। সে অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে থাকে। এখন ভিক্টরের এতদিনের স্বপ্ন আজ সত্যি হয়ে গেছে। ভিক্টর সেই মানুষটার নাম রাখে কাইল। কাইল এখন এক নবজাতক বাচ্চার মতো। সে কিছুই বোঝে না। সে সূর্যের আলো কি, ঠান্ডা কি, গরম কি, ভিক্টর তাকে শেখাতে থাকে। সে তাকে ধীরে ধীরে মানুষের মতো বাঁচতে শেখানোর চেষ্টা করে। কিন্তু কিছুদিন পরে ভিক্টর তাকে বেসমেন্টে নিয়ে গিয়ে সেখানকার লোহার শিকল দিয়ে বেঁধে দেয়। যদি তুমি এখানে থাকো তবে নিরাপদে থাকবে। এখন ভিক্টর বুঝতে পারে সে যা ভেবেছিল যে একটা ডেড বডিতে প্রাণ দেওয়া, সেটা তো সফল হয়ে গেছে, কিন্তু এখন সে বুঝতে পারছে না যে সামনে কি করতে হবে।
সময় কাটতে থাকে আর ধীরে ধীরে কাইলের মধ্যে পরিবর্তন আসতে থাকে। ভিক্টর তাকে অনেক কিছু শেখাতে থাকে, কিন্তু কাইল তা শিখতে পারছে না। সে শুধু একটা কথাই শিখেছে, সেটা হচ্ছে ভিক্টরের নাম। ভিক্টর অনেক চিন্তিত হয়ে পড়ে। তার মনে হয় যে কাইল এখন মানসিক দিক থেকে ঠিক নেই। এই সময় একদিন কাইল ভুল করে নিজের হাত ব্লেড দিয়ে কেটে ফেলে। ভিক্টর সাথে সাথে তার দিকে দৌড়ে যায়, আর তখন সে দেখে যে কিছু সেকেন্ডের মধ্যেই ওই কাটা জায়গার চামড়া নিজে থেকে জুড়ে যাচ্ছে। ভিক্টর এটা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে উইলিয়াম আর এলিজাবেথ টাওয়ারের দিকে আসে যাতে ভিক্টর আর হেনরিচের সাথে দেখা করতে পারে। কিন্তু যখন তারা ভেতরে পৌঁছায় তখন দেখে যে ভিক্টর কাইলের উপর রাগ করছে, তাকে জোর গলায় বকছে যে আমি তোমাকে কতবার বলেছি নতুন কিছু বলো, নতুন কিছু শেখো, কিন্তু তুমি শুধু ভিক্টর ভিক্টর বলেই যাচ্ছ। বেচারা কাইল কিছুই বুঝতে পারে না, আর একটা ছোট বাচ্চার মতো মাসুম চোখে তার মুখের দিকে তাকিয়ে থাকে। সেই সময় দরজায় জোরে শব্দ হয়। ভিক্টর দরজা খোলে। সামনে উইলিয়াম আর এলিজাবেথ দাঁড়িয়ে থাকে। ভিক্টর সাথে সাথে বলে, এসো আমি তোমাদের আমার এক্সপেরিমেন্ট দেখাই। আর উইলিয়ামকে নিয়ে সে নিচের বেসমেন্টের দিকে যায়। কিন্তু এলিজাবেথ নিচ থেকে কারো কান্নার শব্দ শুনতে পায়। সে শব্দের পিছু নিয়ে বেসমেন্টে পৌঁছায়, আর সেখানে সে দেখে কাইলকে, এক বিশাল অদ্ভুত দেখতে জীব, যা দেখতে ভয়ঙ্কর কিন্তু চোখে মায়া ভরা। সে প্রথমে তো ভয় পেয়ে যায়, কিন্তু জলদি বুঝতে পারে যে ভয়ঙ্কর দেখতে প্রাণীটা ভেতর থেকে একটা বাচ্চার মতো। সে ফিরে গিয়ে ভিক্টরকে জিজ্ঞেস করে যে এটা কি। ভিক্টর সবকিছু বলে দেয়, কিভাবে সে মরা শরীরে প্রাণ দিয়েছে, কিন্তু তার এক্সপেরিমেন্ট মানুষের মতো চিন্তার শক্তি সম্পূর্ণ জীব বানাতে পারেনি। সে বলে আমার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে। রাতে কাইল পানি দিয়ে খেলছে, তখন এলিজাবেথ আবার তার কাছে আসে যাতে তার সাথে কথা বলতে পারে। কাইল খুব খুশি হয়ে যায়, আর নিজের কাছে পড়ে থাকা একটা পাতা উঠিয়ে তাকে গিফট হিসেবে দেয়। এলিজাবেথ হাসে, দুজনে কিছুক্ষণ কথা বলে, আর সে সেখান থেকে যেতে শুরু করে। ভিক্টর এসব দেখে আর তার এসব ভালো লাগে না। সে রেগে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এলিজাবেথ বোঝায় যে বাহির থেকে যেমনই দেখতে হোক না কেন, কিন্তু তার ভেতরে মন আছে, শুধু মানুষের মতো বোঝার ক্ষমতা নেই। এলিজাবেথ বলে সে একটা বাচ্চার মতো, সে ধীরে ধীরে সবকিছু শিখে যাবে। কিন্তু ভিক্টরের কথা মানতে রাজি নয়। সে রেগে বলে আমার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে, এটা কোনো কাজের না। সে রাগে কাইলের কাছে যায় আর তাকে মারতে থাকে যে আমার নাম বলা ছাড়, অন্য কিছু বল, অন্য কিছু ভাব। কিন্তু এবার কাইল নিজেকে আটকাতে পারে না, সে জোরে চিৎকার করে ওঠে। তার চোখে রাগ আর কষ্ট দুটোই দেখা যায়। ভিক্টর ভয় পেয়ে যায়। প্রথমবার সে বুঝতে পারে যে এখন এই জীব তার কন্ট্রোলে নেই। পরদিন সে উইলিয়ামকে ডাকে আর হেনরিচের লাশ দেখিয়ে বলে কাইল রাগের মাথায় তাকে মেরে ফেলেছে, এখন এর থেকে বেঁচে থাকা বিপজ্জনক। সে বলে কথা এলিজাবেথকে বলো না এবং তাকে নিয়ে এখান থেকে চলে যাও। উইলিয়াম সেইভাবে এলিজাবেথকে কোনো বাহানা বানিয়ে সেখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু এলিজাবেথের মনে সন্দেহ হয়। সে মাঝ রাস্তা থেকেই ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ওদিকে ভিক্টর পুরো টাওয়ারের তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং সে নিজে বাইরে চলে আসে, কিন্তু ভেতরে কাইল ওই আগুন দেখে বেসামাল হয়ে যায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে, সে দেয়াল ভাঙার চেষ্টা করে। ভিক্টর তার আওয়াজ শুনে আবার ভেতরে দৌড়ায়। সে যেমনই হোক না কেন, ভিক্টর তো তাকে আজ এই অবস্থায় এনেছে। সে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই এক ভয়ানক ব্লাস্ট হয়। বিস্ফোরণে ভিক্টরের এক পা কেটে যায় আর সবকিছু আগুনের লেলিহান শিখায় ধসে পড়ে। সেই সময় উইলিয়াম আর এলিজাবেথ সেখানে পৌঁছায়। তারা এটা দেখে শকে চলে যায়। বর্তমান সময় দেখা যায় যেখানে ভিক্টর নিজের পুরো গল্প ক্যাপ্টেনকে শোনাচ্ছে, তখনই দরজায় কারো ধাক্কার শব্দ আসে। ক্যাপ্টেন দরজা খোলে আর সামনে দাঁড়িয়ে থাকে কাইল। ক্যাপ্টেন বলে ভিক্টর আমাকে তোমার গল্প বলেছে। এ কথায় কাইল ধীরে ধীরে বলে তাহলে এখন আমার গল্প শোনো। সে বলতে থাকে যখন ভিক্টর টাওয়ারে আগুন লাগিয়েছিল তখন কোনোভাবে আমি সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাই, নর্দমার রাস্তা দিয়ে বাইরে আসি, আর আমি বৃষ্টির রাতে দূরে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। যখন তার চোখ খোলে তখন তার কিছুই মনে ছিল না, না ভিক্টর না আগুন। কাইল কিছুই বুঝতে পারে না, সে শুধু অন্ধের মতো দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের ভেতরে পৌঁছে যায়। সেখানে মাটিতে কিছু পুরনো হাড়গোড় আর কঙ্কাল পড়ে থাকে। সেগুলোর কাছে সে একটা পুরনো কাপড় পায়। সে সেটা পরে নেই আর এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে একটা হরিণ দেখতে পায়। সে ধীরে ধীরে তার কাছে যায় আর আদর করে তার সাথে কথা বলতে থাকে, এবং গাছের গাছ থেকে একটা ফল পেরে সে নিজেও খায় এবং সে হরিণকেও খাওয়ায়। কিন্তু সেই সময় এক জোরে আওয়াজ আসে, কেউ ওই হরিণের উপর গান দিয়ে গুলি চালায়। কাইল ঘুরে দেখে কিছু শিকারী সেখানে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে যায়, পালানোর চেষ্টা করে, কিন্তু শিকারীরা তাকে অদ্ভুত দেখতে পেয়ে তার উপর গুলি চালাতে থাকে। কাইল কোনো রকমে তাদের থেকে বেঁচে দূরে পালিয়ে যায় আর তার সামনে পুরনো ঘর দেখতে পায়। সে আহত অবস্থায় ওই ঘরের পেছনে তৈরি একটা গ্যারেজের মতো ছোট ঘরে ঢুকে পড়ে আর ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন ওই ঘরে থাকা পরিবার ফিরে আসে। কাইল লুকিয়ে দেখে আর চিনে ফেলে যেরা তো সেই লোক যারা শিকার করতে গিয়েছিল। ঘরে এক বুড়ো মানুষও থাকে যে খুব দয়ালু কিন্তু অন্ধ। সে তার নাতনির মাথায় আদর করে হাত বুলিয়ে দেয়। তাকে দেখে কাইলের মনে কিছু পরিবর্তন হতে থাকে। সেও সেইভাবে নিজের মাথায় হাত রেখে নিজেকে আদর করতে থাকে। ধীরে ধীরে সে দেখে যে ওই বুড়ো মানুষটি তার নাতনিকে বই পড়া শেখাচ্ছে। কাইল জানালার পেছন থেকে সব দেখে আর ধীরে ধীরে নিজেও শিখতে শুরু করে দেয়। অনেক মাস কেটে যায়।
কাইল ওই পরিবারের কাছে লুকিয়ে থাকতে থাকে তাদের অজান্তেই। সে তাদের জন্য ভালো কিছু করতে চায়। একদিন যখন পরিবারের লোকেরা ঘরে ফেরে তখন তারা দেখে যে ঘরের বাইরে জ্বালানোর জন্য কাঠ আর শুকনো ডাল সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তারা তো অবাক হয়ে যায়, এটা কে করলো? আর তারপর বলে এই জঙ্গলে নিশ্চয়ই কোনো পবিত্র আত্মা থাকে যে আমাদের সাহায্য করেছে। তাদের খুশি দেখে কাইলের মুখেও প্রথমবারের মতো হাসি আসে। সে খুশি হয় কারণ প্রথমবার তার মনে হয় যে সে কারোর জন্য কিছু ভালো করেছে। কাইল রোজকার মতো ওই পরিবারের সাহায্য করতে থাকে। আর ওই পরিবার ওইটা ভেবে যে কোনো অদৃশ্য শক্তি বা কোনো ভালো আত্মা তাদের সাহায্য করছে, তাই তারা ঘরের বাইরে একটু খাবার আর কাপড় রেখে দেওয়ার অভ্যাস করে ফেলে। কাইল রাতে এসে ওই সব জিনিস নিয়ে নেয়, কিন্তু সেই পরিবার এখনও জানে না যেসব কাইলি করেছে। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু একদিন জঙ্গলে কিছু নেকড়ে এসে ওই পরিবারের ভেড়ার উপর হামলা করে দেয়। পরিবার কোনোভাবে বন্দুক দিয়ে গুলি চালিয়ে তাদের তাড়িয়ে দেয়। কিন্তু এখন তারা বুঝতে পারে এই জঙ্গলে থাকা নিরাপদ নয়, তাই তারা সিদ্ধান্ত নেয় যে এখন তাদের শহরের দিকে যাওয়া উচিত। কিন্তু ওই পরিবারের বুড়ো মানুষটি যে অন্ধ, সে জায়গা ছাড়তে অস্বীকার করে। বাকি সব লোক তো সেখান থেকে শহরে চলে যায়, কিন্তু ওই বুড়ো মানুষটা ওখানেই থেকে যায়। এই কথা কাইল জানতে পারে। তো সে ভাবে যে আজ রাতে সে তার সাথে দেখা করে কথা বলবে। রাতে যখন সে ঘরের ভেতর আসে তখন ওই বুড়ো মানুষটি যদিও তাকে দেখতে পায় না, কিন্তু অনুভব করে নেই যে যেই ব্যক্তি এতদিন ধরে সাহায্য করছিল সে এখন তার সামনে দাঁড়িয়ে আছে। সে হেসে বলে, এতদিন ধরে আমাদের সাহায্য করেছিলে তুমি, তাই না? এবং তারপর কাইলকে ধন্যবাদ দেয় সে। কিন্তু হঠাৎ কাইলের হাত থেকে ভুল করে একটা কাঁচের বোতল পড়ে যায়। কাইল ভয় পেয়ে যায়। তখন ওই বুড়ো মানুষটি বলে, ভয় পেও না, এখানে তোমাকে কেউ ক্ষতি করবে না। যদি তুমি চাও তবে আমার সাথে থাকতে পারো, আমারও খুব ভালো লাগবে। কাইলকে প্রথমবার কেউ এত ভালোবাসা দিয়ে আপন করে নেই। সে ওই ব্যক্তির উপর ভরসা করে তার সাথে থাকার সিদ্ধান্ত নেই। ধীরে ধীরে ওই বুড়ো মানুষটি তাকে পড়ালেখা আর এই দুনিয়ার ব্যাপারে ছোট ছোট বিষয়গুলো শেখাতে থাকে। কিছুদিনের মধ্যেই কাইল না শুধু কথা বলা বরং সঠিকভাবে পড়াও শিখে নেয়। এখন দুজনের মধ্যে খুব গভীর বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনে একে অপরের খুব কাছে চলে আসে। কিন্তু তারপর একদিন ওই বুড়ো মানুষটির সাথে কিছু একটা হয়। ওই বুড়ো মানুষটি একদিন কাইলকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাবা মাকে? কিন্তু কাইলের কিছুই মনে থাকে না। তখন ওই বুড়ো মানুষটি বলে, যদি এমন হয় তবে যাও আর নিজের ব্যাপারে সত্যিটা খুঁজে বের করো। এই কথায় কাইলের মনে পড়ে যে সে কিভাবে এখানে এসেছে। সে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে আর হাঁটতে হাঁটতে দূরে সেই টাওয়ারকে দেখে। সে কাছে গিয়ে দেখে যে পুরো টাওয়ার এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সব জায়গায় পোড়া কাগজ আর বই পড়ে আছে। সে ওই আধপোড়া এক্সপেরিমেন্ট পেপার আর বইগুলো তুলে পড়তে থাকে। আর তখনই সে সত্যিটা জানতে পারে যে সে কোনো সাধারণ মানুষের মতো জন্মায়নি, বরং মরা মানুষের শরীরের টুকরো দিয়ে তাকে তৈরি করা হয়েছে। এটা জেনে তার মন ভেঙে যায়। সে ভেতর থেকে পুরোপুরি নড়ে যায়। তার ওইসব মুহূর্ত মনে পড়তে থাকে যখন ভিক্টর তার সাথে কি করেছিল। সেই সময় সে একটা চিঠি দেখতে পায় যার উপর ভিক্টরের ঠিকানা লেখা থাকে। সে ঠিক করে সে এখন ওখানেই যাবে। কিন্তু যখন সে ঘরের কাছে পৌঁছায় তো সে দেখে যে নেকড়েরা আবার চলে এসেছে। সে রেগে গিয়ে তাদের খুব বাজেভাবে মেরে ফেলে। কাইলের কাছে মানুষের চেয়ে 1000 গুণ বেশি শক্তি আছে, কিন্তু ওই বুড়ো মানুষটিকে ওই নেকড়েরা খুব খারাপভাবে জখম করে ফেলেছে। সে বুড়ো লোকটা ব্যথায় বলে, এখন তুমি নিজের ব্যাপারে সবকিছু জেনে গেছো, আমার ভালো লাগছে যে তুমি অবশেষে সত্যের কাছে পৌঁছাতে পেরেছো। আর এই বলে সে নিজের চোখ বন্ধ করে নেয়। তখনই সে পরিবার ফিরে আসে এবং কাইলকে এত ভয়ঙ্কর দেখে তারা ভাবে যে বুড়োকে সেই মেরেছে। তারা সবাই মিলে তার উপর হামলা করে দেয়। কাইলও তাদের ধাক্কা দিয়ে বাইরে বের হয়, কিন্তু ততক্ষণ ওই লোকেরা তাকে অনেকগুলো গুলি মেরে দেয়। কাইল মাটিতে পড়ে যায় আর সবার মনে হয় সে মারা গেছে। কিন্তু কিছুদিন পরে যখন তার শরীর পড়ে থাকে তখন জখম ধীরে ধীরে ভরতে থাকে। সে আবার জ্যান্ত হয়ে ওঠে। মানে কাইলকে মারা এক প্রকার অসম্ভব। অন্যদিকে দেখা যায় ভিক্টরের পা যা ব্লাস্টে কেটে গিয়েছিল এখন সে একটা নকল পা লাগিয়ে হাঁটে। সেদিন উইলিয়াম আর এলিজাবেথের বিয়ে হচ্ছে। ভিক্টর এলিজাবেথকে শুভেচ্ছা জানানোর জন্য সেখানে পৌঁছায়, কিন্তু এলিজাবেথ এখন এটা ভুলতে পারেনি যে ভিক্টর কাইলকে মেরে ফেলেছে। সে রাগের মাথায় তার মাথায় জোরে আঘাত করে আর ভিক্টর নিচে পড়ে যায়। কিছুক্ষণ পরে যখন ভিক্টর নিজের রুমে যায় সে বুঝতে পারে যেখানে অন্য কেউ আছে। সে পেছনে ঘুরে তাকায় আর সামনে কাইল দাঁড়িয়ে থাকে। ভিক্টর নিজের চোখে বিশ্বাস করতে পারছে না কাইল এখনো জ্যান্ত আছে। সে অবাক হয়ে যায় কারণ কাইল এখন একদম পরিষ্কারভাবে কথা বলতে পারছে। তার গলার স্বরে এখন কষ্টও আছে প্লাস রাগও। কাইল বলে, আমি কতবার মরার চেষ্টা করেছি কিন্তু আমি মরতেই পারি না, তাই এখন তুমি আমাকে একা ছেড়ে দিও না, আমার মতো আরেকটা বানাও যে সবসময় আমার সাথে থাকতে পারবে। কিন্তু ভিক্টর রেগে চিৎকার করে যে আমি এটা কখনোই বানাবো না, আমি একবার বানিয়ে ভুল করেছি। এটা শুনে কাইল রাগে ফেটে পড়ে। সে ভিক্টরকে জোরে দেয়ালে ছুঁড়ে মারে। এই আওয়াজ শুনে এলিজাবেথ রুম থেকে দৌড়ে আসে। সে কাইলকে জ্যান্ত দেখে খুব খুশি হয়, কিন্তু তখনই ভিক্টর রাগের মাথায় গান উঠিয়ে নেয় আর কাইলকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ভুল করে এলিজাবেথের গুলি লেগে যায়। উইলিয়াম যখন সেখানে আসে তখন কাইল উইলিয়ামকেও ধাক্কা মেরে ফেলে দেয়। কাইল আহত এলিজাবেথকে নিজের কোলে তুলে নিয়ে সেখান থেকে বাইরে চলে যায়। এদিকে ভিক্টর উইলিয়ামকে বলে,
আমি তোকে জ্যান্ত করে দিব। কিন্তু উইলিয়াম শেষ নিঃশ্বাস নিতে নিতে বলে যে এর দরকার নেই, যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী তুই। আর সেও নিজের চোখ বন্ধ করে নেয়, নিজের গান তুলে ধীরে ধীরে পিছিয়ে যায়। এদিকে এলিজাবেথ মরার আগে কাইলকে বলে, আমি নিজের জীবনে ওই ভালোবাসাকে খুঁজছিলাম যাকে শব্দে বোঝানো যায় না। ওই ভালোবাসা আমি তোমার মধ্যে পেয়েছিলাম, কিন্তু আফসোস এই জন্মে আমরা একসাথে হতে পারলাম না। আর এই বলে এলিজাবেথও মারা যায়। সেই সময় ভিক্টর কাইলকে শেষ করার জন্য সেখানে পৌঁছায়, কিন্তু যখন সে জানতে পারে যে এলিজাবেথ মারা গেছে তখন সে শকে পাথর হয়ে যায়। কাইল রাগে ভিক্টরকে জোরে পেটাতে থাকে আর চিৎকার করে যে এখন তোর জীবন আমার, তোকে আমি আসল নরক দেখাবো। এ বলে সে সেখান থেকে চলে যায়। সেই দিনের পর থেকে ভিক্টরের শুধু একটাই উদ্দেশ্য থাকে যে কাইলকে মারা। সে বোমা, তলোয়ার আর সব ধরনের অস্ত্র তৈরি করে। অনেকদিন খোঁজার পর যখন সে কাইলকে পায় তখন সে তাকে মারার চেষ্টা করে, কিন্তু কাইল উল্টো ভিক্টরকেই ধরে ফেলে। কাইলের নজরে বোমার উপর পড়ে যা ভিক্টরের কাছে থাকে। সে ভাবে হয়তো এটা দিয়ে আমি অবশেষে মরতে পারবো। সে বোমটাকে শক্ত করে ধরে নেয় আর একটা জোরদার ব্লাস্ট হয়, কিন্তু কাইল মরে না। আসলে এটাই সেই বিস্ফোরণ ছিল যা শুরুতে আমরা দেখেছিলাম, যখন ক্যাপ্টেন আর তার লোকেরা সেখানে পৌঁছেছিল আর তারা ভিক্টরকে সেখানে পড়ে থাকতে দেখেছিল। বর্তমানে দেখা যায় কাইলের কথা শুনে ভিক্টর বুঝতে পারে যে সে জীবনে কত বড় পাপ করেছে। এমন একটা মন ভেঙেছে যে শুধু ভালোবাসা চেয়েছিল। সে কাইলের কাছে যায় আর তাকে আদর করে জড়িয়ে ধরে। সে বলে যে আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, এখন আমাকে মাফ করে দাও। তোমার এখন ভয় পাওয়ার দরকার নেই, শুধু খুশিতে নিজের জীবন কাটাও। কাইল, যার মনে শুধু একটু ভালোবাসার ইচ্ছা ছিল, অবশেষে সে ভালোবাসা ভিক্টরের কাছ থেকে পেয়ে যায়। সে তাকে একজন বাবার মতো মেনে নেয় আর তাকে মাফ করে দেয়। কিন্তু ভিক্টরের শরীর খুব খারাপ হয়ে গেছে। সে ধীরে ধীরে নিজের শেষ নিঃশ্বাস নেয় আর সেখানেই মারা যায়। কাইল মন খারাপ করে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন নিজের লোকদের বলে, সবাই শান্ত থাকো। কাইল উঠে ধীরে ধীরে জাহাজের বাইরে আসে। সে নিচে তাকায় এবং নিচে নেমে সে বরফে ঢাকা উপত্যকা দেখে, এবং যে বরফের মধ্যে জাহাজটা আটকে ছিল সেটাকে আবার সমুদ্রের ভেতর ঠেলে দিয়ে সাহায্য করে। এতে জাহাজে থাকা সব লোক খুব খুশি হয়, কিন্তু এদিকে কাইল খুব দুঃখী। আর যেমন তেমন করে সে নিজের জীবন কাটানো শুরু করে। আর এই স্যাড এন্ডিং দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়।